এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম। আজকে শিক্ষাঙ্গনে উপস্থিত হয়েছি মূলত রবীন্দ্র নজরুলকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান। আজকে আমাদের আলোচনা, আজকের কিছু কথা, কিছু গান, কিছু কবিতা। তো আমরা আজকে রবীন্দ্রনাথ নজরুল এই দুজন ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করছি। তাদের গান শুনছি, তাদের লেখা গান, তাদের লেখা কবিতা শুনছি, তাদের সম্পর্কে কিছু আলোচনা করছি, তাদের কাব্য ভাবনা সম্পর্কে, স্বদেশ চেতনা সম্পর্কে, বিশ্ব ভাবনা সম্পর্কে আমরা কিছুটা কথা বলছি, আলোকপাত করছি। তো স্কুলের পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথ নজরুল একবারে অবধারিত, পড়তেই হবে। তো এ ব্যাপারে কাজী নজরুল সাংস্কৃতিক মঞ্চ বিশেষ উদ্যোগ নিচ্ছে বর্ধমানের আব্দুল মজিদ সাহেব, যার সম্পাদক। আমিও সঙ্গে রয়েছি, কমলচন্দ্র মণ্ডল সভাপতি। তো তাদের উদ্যোগে একটা 26শে প্রোগ্রামও হবে, খুব সুন্দর। 125 বছর এবারে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, 125তম। এটা আমাদের কাছে খুবই গর্বের। তো রবীন্দ্রনাথের এবং নজরুলের চোখে স্কুল শিক্ষার্থী, আজ আমরা আজকের এই যে আজকে আমাদের এই আলোচনা, এই যে অনুষ্ঠান, এখানে আমরা কোনো বিশিষ্ট কোনো ব্যক্তিত্বকে পাইনি। আমরা এর আগে আলোচনা করেছি বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট শিক্ষিকা, বিশিষ্ট অধ্যাপক, তাদের নিয়ে অনুষ্ঠান করেছি, বিশিষ্ট শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করেছি। আজ আমরা এখন যে আলোচনা করব বা কিছু গান শুনবো, রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে একটু চর্চা অনেকভাবেই হয়। গানের মাধ্যমে চর্চা হয়, কবিতার মাধ্যমে চর্চা হয়, কথার মাধ্যমে চর্চা হয়। তো আজকে আমরা একজন স্কুল শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল, কঙ্কনা দে, তাকে স্বাগত জানাই স্টুডিওতে। খুব ভালো মেয়ে, এবং তার সম্পর্কে একটু না বললেই নয়। তাকে আজকে আনার উদ্দেশ্য হচ্ছে, তাকে আমি বিভিন্ন জায়গায় আমি সাংবাদিকতার সূত্রে, শিক্ষকতার সূত্রে যাই, নিজের আবৃত্তি করার জন্য যাই, অনেক জায়গায় বিচারক হিসেবেও যাই। তো আমি খুব ওকে অনেক বাচ্চা বয়স থেকে দেখছি, যখন প্রাইমারিতে পড়ে তখন থেকে ওকে দেখছি। তো ওকে আমি কোনো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমি সেকেন্ড থার্ড হতে খুব কম দেখেছি। যত গানের প্রতিযোগিতায় দেখেছি যে কঙ্কনা দে, একদম প্রথম নামটা। তো খুবই মাঝে মাঝে একটু খারাপ লাগতো যে এই মেয়েটা এত কেন পুরস্কার পাচ্ছে, আর কি কেউ নেই। তো পরে শুনলাম যে আইবিদির ছাত্রী, আইবি বাজারের ছাত্রী, এবং তার বাবা একজন বিশিষ্ট তবলাবাদক। তো তিনি আজ আমাদের মধ্যে নেই। হেমন্তদা খুব ভালো মানুষ ছিলেন একজন, খুবই বড় মনের মানুষ এবং ভালো একজন তবলিয়া, একজন অত্যন্ত সময়নিষ্ঠ মানুষ। আমাকে বিভিন্নভাবে আমি বিভিন্ন প্রতিযোগিতা করি, তো আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তো হেমন্তদা যখনই বলতাম যে আপনাকে বাজাতে হবে, স্ট্যান্ড বাই থাকতে হবে, কোনোদিন না করতেন। এবং তার জন্য কিছু সম্মানিত দিতে গেলে সেটাও নিতে চাইতেন। তো এমনই ভালোবাসার ক্ষেত্রকে তৈরি করেছিলেন
না না তোমাকে দিতে হবে না, ও ঠিক আছে ঠিক আছে আমি বুঝে নেবো। তো বুঝে নেওয়াটা এটা একটা খুব খারাপ লাগতো, যে বুঝে আবার না, তিনি তো একজন শিল্পী, তিনি একজন পেশা তাঁর ওটা। তো কিন্তু হেমন্তদাকে দেখিনি কোনোদিন যে বলতে যে এত টাকা লাগবে, কোনো দিন আজ পর্যন্ত। হ্যাঁ, আমি অনেক তবলিয়াকে স্ট্যান্ড বাই রাখি, আমি বিভিন্ন কম্পিটিশনের আয়োজনও করে থাকি। তো আগেইও তারা কিন্তু কন্ট্যাক্ট করে কত দেবে এটা কিন্তু, আর নাম করছি না তাদের, কিন্তু কত দেবে তুমি মোশাররফ বলো, তাহলে আমরা যেতে পারবো না। তো যারা আমাকে দায়িত্ব দেন, হ্যাঁ, এটা তার সঙ্গে কথাবার্তা বলে মোটামুটি ঠিক করে নিই। এখন সবাই তো একটা কষ্টের মধ্যে করে অনুষ্ঠান, বিরাট খরচা থাকে, খাওয়া দাওয়া, টিফিন। তো তাদের চেষ্টা করি একটা সাম্মানিকটা একটা সম্মানজনকভাবে দিতে। তো কিন্তু হেমন্ত দেখে আমি কোনোদিন বলতে মুখ থেকে শুনিনি যে আমার এত টাকা লাগবে। তুমি বাদাও তো না, আমি যাবো, ব্যাস। ওই যাবো বলতে যে কিন্তু ওই একদম 100 ভাগ যাবো। আজ পর্যন্ত কিন্তু ব্রেক হয়নি, যে ফট করে অনেকে দেখেছি বিপদে ফেলে দেয়। আগের দিন রাতে ফোন করে বলছে যে এই যেতে পারবো না। কেন? যে কাল আমার একটা ছেলের প্রোগ্রাম পড়ে গেছে, বা এই প্রোগ্রাম আমাকে বাইরে যেতে হবে, বেশি অফার চলে এসছে আর কি। হ্যাঁ, বোঝা যায়, দোষও নেই তাদের, তারা এই করেই খেতে হয়, চলে। কিন্তু আবার অনেকে সকালবেলায়, আবারও বলছি, নাম করে ছোট করছি না, বর্ধমানে সব পরিচিত মুখ তবলিয়া, সকালে বলছে, কেউ বললো হ্যাঁ যে মুশাররফ দা যেতে পারবো না, কেউ মুশাররফ যেতে পারবো না, এই স্যার মুশাররফ স্যার তো আজকে যেতে পারছি না। ভারী মুশকিল তো। হ্যাঁ, এরকম অনেকেই এরকম করেছে। হ্যাঁ, তো কিন্তু যিশুদা যেমন যায় আসে, ওই মানুষটা কথাটা দাম আছে কিন্তু। হ্যাঁ, তো ও কিন্তু না করে না। হ্যাঁ, বললে আসে, অবশ্য টাকা প্রসঙ্গ অতটা তোলে না। হ্যাঁ, কিন্তু তাও একটা মোটামুটি আভাস দেন যে কীরকম কী দেবে তোমরা। কিন্তু এই যে হেমন্তদাকে কিন্তু আজ পর্যন্ত বলতে শুনিনি যে কত দেবে বা কত দেওয়া উচিত, এইসব নিয়ে কোনো আলোচনা করেন। অত অসাধারণ তবলা বাজাতেন। হ্যাঁ, এবং আমার প্রোগ্রামে আমি মোটামুটি কলেজে যখন পড়া শুরু করি তখন তো আমি প্রোগ্রাম করছি। হ্যাঁ, অনেক জায়গায় সাংবাদিকতাও করছি স্কুল লাইফ থেকে। হ্যাঁ, সেই জন্য অনেকেই মানে আমার পরিচিত, অনেক মানুষ। তো বাচ্চা বয়স থেকে আমি এই লাইনে আছি। তো পড়াশোনার সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন ধরনের আবৃত্তি, বিভিন্ন ধরনের বক্তৃতা দিয়ে থাকি অনেক জায়গায়। বাচ্চা বয়স থেকে আমি বলি আবৃত্তি, কবিতা, বক্তব্য। স্কুল লাইফেও আমি এরকম যে কোনো বিষয় নিয়ে বলতে পারতাম, এটা একটা অভ্যেস। হ্যাঁ, এখন তো পারি, এখন যে কোনো বিষয় নিয়ে বলি। তো তখন থেকে একটা অভ্যেস, তো ভালো লাগতো, একটা ভালোবাসা। তো বলাটা একটা কোনো বিষয় সম্পর্কে একটু বলা, হ্যাঁ, একটু সুন্দরভাবে বলা। হ্যাঁ, তো উপস্থাপন করা, ইংরেজি, উর্দু, হিন্দি, বাংলা সব আবৃত্তি করেছি, নাটক করেছি বিশ্ববিদ্যালয়ে, কলেজে, স্কুলে। হ্যাঁ, এখন তো জাজমেন্টেই প্রচুর জায়গায় যেতে হয়। হ্যাঁ, অনেক জায়গায়। তো একটা ভালো প্ল্যাটফর্ম একটা, হ্যাঁ, বর্ধমানে রয়েছে। বর্ধমান উৎসব, ভারত সংস্কৃতি উৎসব থেকে শুরু করে বাইরে যা অন্যান্য ডিস্ট্রিক্টেও যাই, তো ভালো লাগে, ভালোবাসা। তো এই হেমন্ত যাকে দেখেছি, তার একটা মানুষ, হ্যাঁ, যে তিনি নিরলসভাবে কিন্তু তিনি যতদিন নিজে শেখাতেন তবলিয়া, সঙ্গত করতেন, তিনি কলকাতা শিখতে যেতেন। আবার অবাক লাগতো। হ্যাঁ, আমাকে বলতে শেখার শেষ আছে নাকি, শিখতে যাই না, ওই আমি এখনও শিখি। খুব ভালো লাগতো মানুষটিকে। তো এরকম একটা অজাতশত্রু মানুষ। হ্যাঁ, আমি তো মনে করি তার কোনো শত্রু থাকা উচিত নয়, যে ধরনের মানুষ ছিল। তো আইবিদের সঙ্গে সঙ্গত করতেন। তো তিনি আজকে নেই আমাদের কাছে মাঝে। তার অকাল প্রয়াণ আমাদের খুবই ব্যথিত করেছে, খুবই আমাদের শোকাবহ পরিবেশ তৈরি করেছে। তো তার সুযোগ্য কন্যা কঙ্কনা দে খুব ভালো শিল্পী, একজন ভালো তবলিয়ান। সঙ্গত না করলে কিন্তু, সঙ্গত ঠিকঠাক না হলে কিন্তু বড় শিল্পী হয় না, ঘাটতি থেকে যায়। সেটা ওর সোপানটা হয়েছিল। অনেকে বিসমিল্লাহ গলত থেকে যায়। হ্যাঁ, কিন্তু সেখানেই কিন্তু তার উত্তরণ, তার বেসিকটা এত সুন্দর যে আমি কিন্তু কঙ্কনাকে ম্যাক্সিমাম জায়গায় ফার্স্ট হতে দেখেছি, সেকেন্ড থার্ড খুবই কম হয়েছে। এবং ওর বাবা বলতো যে এই দেখেছো, শুনেছো এখানে মেয়ে ফার্স্ট হয়েছে। তো কোনো জায়গায় আমি দেখে খুব ভালো লাগতো শুনে। হ্যাঁ, আর অনেকে আছে একটু বলা যে
জাজ থাকে, এ আমার কাছ থেকে, এ আমার ছাত্রী, সব। কিন্তু ওর বাবা দেখে যে মুখটা বন্ধ করে বাজিয়ে দিয়ে উঠে যেত, দেখা গেলো ফার্স্ট হয়েছে। হ্যাঁ, তো কঙ্কনা বর্ধমান উৎসবে বোধ হয় প্রোগ্রাম করেছে কয়েকবার পর পর, ওই ফার্স্ট হওয়ার সুবাদে। হ্যাঁ, ওই সুবাদে হয়েছে। হ্যাঁ, তো আমরা শিল্পী হিসেবে চান্স পাই একটা, আমি প্রতি বছরই করি বর্ধমান উৎসবে, আবৃত্তি করি, বিভিন্ন জায়গায় আবৃত্তি করে থাকি। হ্যাঁ, এই দক্ষিণায়ন উৎসব হচ্ছে, সেখানেও বলছে আমি যেতে পারছি না, আমাকে বলছে একদিন আগে শুধু বলে দেবে তুমি কখন যাবে। এত কাছে যাবো যে সেটা বলতে আছে, 1 মাস হবে। যাই হোক, শুভ্রা বলেছে, অনেকবার রিকোয়েস্ট করেছে। তো বর্ধমানে উৎসব ময়দানে হচ্ছে দক্ষিণায়ন উৎসব, 1 মাস চলবে। তো আমার মনে হয় যে কঙ্কনা খুব ভালো, সে ক্লাসিক্যালটা ভালো জানে, নজরুলগীতি, হ্যাঁ, এবং রবীন্দ্রসঙ্গীত, আধুনিক সব গানই গায়। হ্যাঁ, তো তুমি এত সময় তুমি পাও কী করে পড়াশোনার মাঝে? স্কুলে তো এখনকার ক্লাস 9-এ উঠলে বা 8-এ উঠলেই সব ছেড়ে দেয়। হ্যাঁ, মানে পালাই করে যে আর আবৃত্তিও শিখবো না, গানও শিখবো না, সাঁতারও শিখবো না, আঁকাও শিখবো না, সব বন্ধ করে দেয়। তো আমার কাছে অনেকে আবৃত্তি একটু শিখতে আসে। হ্যাঁ, তো তারাও বলে যে কেউ বলে স্যার, কেউ মুশারফদা, আমরা কিন্তু শিখবো না, এই চেঞ্জ হয়ে গেলে আমরা আর পারবো না। না কেন? খুব চাপ পড়ে যায়। হ্যাঁ, কেউ ICSE বোর্ড, কেউ মাধ্যমিক বোর্ড, হ্যাঁ, এরকম। তো খারাপ লাগে যে, কিন্তু ক্ষতি হয় না। এই লেখাপড়ার সঙ্গে আমি তো খুব একটা স্টুডেন্ট খারাপ ছিলাম না, পড়াশোনাটা খুব কম করিনি, কিন্তু আমি ছোট থেকে আবৃত্তি, আগে গান করতাম, খুব ভালো গান করতাম, স্কুলে ফার্স্ট হতাম। হ্যাঁ, সে গানের গলাও ফাড়াই ছিল। তো যাই হোক, স্কুলে 2বার করেছি, 2বারই ফার্স্ট হয়েছি, গোটা স্কুলের মধ্যে, একটা বড় স্কুল, নাম করা। তো গানটা শেষকালে বাবা বন্ধ করে দিল, বলো গান ফান করতে হবে, আবৃত্তি যে কর। হ্যাঁ, চারদিকে অত কিছু। হ্যাঁ, এবার বাংলা গান করতে করতে হিন্দি গানও করতাম, হ্যাঁ, উর্দু গানও করতাম, সব রকম। তো যাই হোক, গানটার এগোয়নি, হ্যাঁ, স্কুলের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো শেষে আমাদের এই কবিতাকে ভালোবেসে এখনও কবিতা বলছি। হ্যাঁ, তো এই একটা পরিবেশের মধ্যে তুমি কি করে সময় পাচ্ছ? পড়াশোনার চাপ তো এবার সারা জীবনই থাকবে, এবার গানটা হচ্ছে ভালোবাসার জায়গা। একদম, মানে পড়াশোনা থেকে আমার মনে হয় আমার কাছে গানটাই বেস্ট। বাহ, এটা খুব একটা দামি কথা শুনলাম। একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ, অল্প বয়সী মেয়ে একটা, তার কাছে শুনলাম যে তার কাছে পড়াশোনা থেকে গানটা কিন্তু খুব ভালো। এই যে ব্রেন ড্রেন প্রবলেম আজকের দিনে, যে প্রতিভাকে ঠিকমতো করে ট্যালেন্ট সার্চ ঠিকমতো হয় না। একজন আর্টসের খাঁটি আমাদের পাড়ার, সে জানি সে গঁ করে সারা রাত পড়ে পড়ে মুখস্থ করে করে লিখছে, পরীক্ষা দিচ্ছে, তাকে তার মা বাবা জোর করে সায়েন্স দিল, তার ভালো হবে না, সে ঠিক উঠতে পারবে না। একজন সাহিত্যের ছেলে, তাকে সায়েন্স ঝুঁকিয়ে দিচ্ছে, ইঞ্জিনিয়ারিং ঝুঁকিয়ে দিচ্ছে, তার কি, তার প্রতিভাটা মার খেয়ে গেল। একজন সঙ্গীতের বিশাল প্রতিভা, তা কিন্তু ওই লাইনে বি মিউজ এম মিউজ করাচ্ছে না। হ্যাঁ, তাকে জোর করে বলছে তুই ফিজিক্সে নে, তুই অমুকে নে, ওই লাইনেই যেতে ইচ্ছে না। তাহলে এই করে করে প্রতিভা কিন্তু শেষ হয়ে যায়। আর তাকে যদি সব মানুষ সমানভাবে, কেউ কাউকে ভগবান আঁকায় দিয়েছে, হ্যাঁ, অঙ্কনে দিয়েছে প্রতিভা। হ্যাঁ, আমরা মুগুল ফিদা হোসেন জানি, রামকিঙ্কর বেদ জানি, ভাস্কর্য নাম করা, বর্ধমানে হরিহর দেখে চিনি। তো এরকম ভাস্কর, অনেক চিত্রশিল্পী, শ্যামল বর্মন সাহা, হ্যাঁ, অনুপ সাহা, অনেকে শিল্পী আছেন বর্ধমানের নাম করা। তো এই সমর মুখার্জি, তো অবাক লাগে, এক একজন এক এক দিকে প্রতিভা, হ্যাঁ, কিন্তু তাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে স্রোত। একদিকে স্রোত যাচ্ছে, তার বিপরীতে হাঁটছে, তাহলে কি, তাকে পৌঁছতে অনেক দেরি হবে, ঠিক জায়গায় রিচ করতে অনেক দেরি হবে। হ্যাঁ, খুব কঠিন যেটা, সেটা কিন্তু আজকে বন্ধ করা উচিত। এর যে খুব ভালো লাগলো, আমাদের কিশোরবাবু, আমাদের হাটগোবিন্দপুর কলেজে যখন পড়াতাম, তখন সেখানে একজন সঙ্গীত শিক্ষক ছিলেন। তো তাঁর 2টো মেয়েকেই কিন্তু জেনারেল লাইনে যেমন দিচ্ছেন, ইংলিশ অনার্স করেছে একে বড় মেয়েটা, তার সঙ্গে সঙ্গে ইংলিশে MA করলো, কিন্তু MUসও করালেন সমানভাবে, BMUস MUস বিশ্বভারতী থেকে। তো খুব ভালো লাগলো আমার, যে তিনি নিজে সঙ্গীত ভালোবাসেন, তিনি কিন্তু জেনারেল লাইন পড়িয়েছেন, ওর সঙ্গে সঙ্গে ওইটাও কমপ্লিট, খুব ভালো গায়,
শ্বেতা ভট্টাচার্য না কীরকম, যাই হোক নামটা। তো ছোটো মেয়েটাকেও সেমভাবে একইভাবে শেখাচ্ছে। হ্যাঁ, তো আপনি আচরি ধর্ম অপরে শেখাও, এমন তো না নিজে গান ভালোবাসতো, তবলা ভালোবাসতো, মেয়েকে এই লাইনে দিয়েছেন। হ্যাঁ, আবার হরিহরদে নিজে অত বড় একটা ভাস্কর, তার ছেলেদেরকে কিন্তু অন্য লাইনে দেননি, সব একই লাইনে দিয়েছেন। হ্যাঁ, পূর্ণেন্দু দা থেকে শুরু করে প্রত্যেকে, অর্ধেন্দু দা আমার খুব শ্রদ্ধেয় মানুষ, তার ছেলেরা, তিনি তো ছিলেনই বিশাল একজন ব্যক্তিত্ব। তো এইটা কিন্তু খুব ভালো একটা অল্পবয়সী বললো যে আমাকে গানটা খুব ভালো, গান বেশি ভালোবাসি, এই ভালোবাসা। হ্যাঁ, একটা ছেলে ভালো খেলছে, ওকে বাবা মা মাঠে যেতে দেবে না, নিঃসন্দেহে সে খুব ভালো খেলোয়াড় হবে, কিন্তু তার বাবা মা আটকাচ্ছে যে তুই মাঠে যাবি না, মাঠে খেলাধুলো করলে 12টা বেজে যাবে। কখনোই না। ফারুক ইঞ্জিনিয়ার, একজন নামকরা ইঞ্জিনিয়ার, সে একজন বড় ক্রিকেটার ছিল। হ্যাঁ, এরকম বড় বড় অনেক, সৌরভ গাঙ্গুলি সুশিক্ষিত একজন মানুষ এবং ক্রিকেটার এত বড়। শিক্ষিত হলে কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু কোনো রকম খেলাধুলা বা সঙ্গীত চর্চা বা বাচিক শিল্প বাধা হয় না, বরং ভালো হয় আরও। হ্যাঁ, মনটা ভালো থাকে এবং সমানভাবে চালিয়ে যেতে পারে, এটা কিন্তু এর কাছে আমি শুনলাম। আর তুমি কার কাছে শিখেছো প্রথম থেকে এরকম গান? প্রথমে তো মানে বাবার হাত থেকে শুরু, এবার প্রথমগুলো হলো পিসেমণি, আয়ু পিসেমণি। এখন আমি শিখছি রবীন্দ্রসঙ্গীত হৈমন্তী হাজরা, আর ক্লাসিক্যালকে শিখি স্বরাজ নিয়োগী। আচ্ছা, খুব ভালো। তো রবীন্দ্রনাথের নাম নিশ্চয়ই শুনেছো, ছোটবেলা থেকে শুনেছো। তাই রবীন্দ্র জয়ন্তী গেল, তো রবীন্দ্রনাথকে তোমার কেমন মনে হয় বলো? শুধু একটা দাঁড়িয়েওয়ালা একটা লোক, বৃদ্ধ লোক? না, সেরকম না। রবীন্দ্রনাথের গান হচ্ছে একটা আবেগ, একদম। এবার রবীন্দ্রনাথের গানের মধ্যে সব ধরনেরই, মানে সব পর্যায়েরই তার গানের সব মধ্যে, পর্যায়ে আছে, প্রেম পর্যায়ে, বিচিত্র পর্যায়ে, সব ধরনের 6টা পর্যায়ে, 6টা পর্যায়ের মধ্যে সেখানে ওর ভাগ আছে, সেখানে ভাগ হ্যাঁ। আছে। এবার এবং মানুষ একটা এত সুন্দর আহ্বান বাণী, একটা উদাত্ত আহ্বান, একটা সুন্দর বাণী তিনি গানের মাধ্যমে দিয়েছেন। হ্যাঁ, তুমি কেমন করে গান শোনাও হে গুণী, আমি অবাক হয়ে শুনি। হ্যাঁ, কত সুন্দর। আলো আমার আলো যোগ, আলো ভুবন ভরা। হ্যাঁ, কত সুন্দর কথা। হ্যাঁ, তো এইভাবে আকাশ ভরা, সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ আমারই মাঝে, নানান ধরনের সৃষ্টি, কোনো ধরনের তার কথা, এক একটা কথা বিজ্ঞান ভাবনা। হ্যাঁ, এই আকাশ ভরা সূর্য তারা, তিনি বিজ্ঞানকে তিনি নিরীক্ষণ করেছেন। হ্যাঁ, তো রবীন্দ্রনাথের এই যে এত সুন্দর গান, এত সুন্দর কবিতা, আমরা যথেষ্ট সমৃদ্ধ হই। হ্যাঁ, তো তুমি রবীন্দ্রনাথের এই গানকে একটা মূলত আবেগ বলে তুমি একটা মনে করছো, এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তো যাই হোক, নিঃসন্দেহে তুমি নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম নাম শুনেছেন। হ্যাঁ, একজন নামকরা কবি, একজন নামকরা সঙ্গীতজ্ঞ, হ্যাঁ, একজন নামকরা শিশু সাহিত্যিক, একজন নামকরা স্বাধীনতা সংগ্রামী। আর কত কি বল, হ্যাঁ, শুধু বিদ্রোহী বলে সীমাবদ্ধ রাখা যাবে না। আমরা অনেকে নজরুলকে বিদ্রোহী কবি, আমি কিন্তু তীব্র আপত্তি করি। হ্যাঁ, তিনি শুধু বিদ্রোহী কবি নন, সব ধরনের, তিনি একজন বিপ্লবী কবি, বিদ্রোহী কবি। হ্যাঁ, একজন ভারতীয় উপমহাদেশের একজন বিশিষ্ট কবি এবং সঙ্গীতকার, শুধু কবি নন। হ্যাঁ, শর্ট করে কবি বলে এখনো সীমাবদ্ধ হয়, কিন্তু নজরুল বিখ্যাত হয়েছেন কবি শুধু নয়, তার কবিতা এবং গান দুটোর জন্য। বরেণ্য কবি একজন। হ্যাঁ, ভারতীয় উপমহাদেশে বাংলা ভাষার একজন বরেণ্য কবি। হ্যাঁ, তো এইটাই আর কি। তো অনেকে শুধুমাত্র বলে নজরুল কে ছিলেন বিদ্রোহী কবি, রিবেল পোয়েট বেরিয়ে বলে, কিন্তু শুধুমাত্র তিনি বিদ্রোহ দেখাননি। তিনি বিদ্রোহ যেমন দেখিয়েছেন কবিতার মাধ্যমে, তিনি ভালোবাসা দেখিয়েছেন, প্রেম দেখিয়েছেন, তিনি প্রকৃতি ভাবনা দেখিয়েছেন, তিনি শিশুদের ভালোবেসেছেন। তিনি দেশপ্রেম থেকে বিশ্বপ্রেমকে তিনি আরও বেশি, দেশপ্রেম বিশ্বপ্রেম দুটোকেই অগ্রাধিকার দিয়েছেন। তিনি মানুষের কথা বলেছেন। হ্যাঁ, তিনি ভালোবাসার কথা বলেছেন কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে। হ্যাঁ, তিনি শ্যামা সঙ্গীত, তার ইসলামী সঙ্গীত, ভজন, হ্যাঁ, ঠুংরি, হ্যাঁ, অনেক রকম, তো বিভিন্ন অঙ্গের গান। হ্যাঁ, তো এইভাবে তো নজরুল ইসলামের সম্পর্কে তোমার কীরকম মনে হয়, তার গান সম্পর্কে? মানে দেখতে গেলে নজরুল ইসলাম হলেন আমার কাছে আমার প্রিয় কবি। বাহ। ওনার গান আমার সব থেকে বেশি পছন্দ। ওনার গান করতে ভাল লাগে, ওনার গান শুনতে বেশি ভাল লাগে। কীভাবে তার গানের প্রতি ভালোবাসা জন্মালো কী করে?
এত এবার ওটা ওরকম করে বলতে পারবো না, ছোটবেলা থেকে শুনে শুনে মানে আমার শুনে শুনে। হ্যাঁ শুনে শুনে বেশি ও মানে ওটার দিকে বেশি আমার ন্যাক। একদম এর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়েও মানে আমার মনে হয় যেন নজরুলের গান বেশি পছন্দ। বেশি পছন্দ। আমাদের সামনেই 11ই জ্যৈষ্ঠ তার নজরুলের জন্মদিন, তার শ্রদ্ধা জানাই তার প্রতি। এবং আমাদের আজকে আমাদের মধ্যে রয়েছে কঙ্কনা দে, খুব ভালো একজন ছাত্রী, হ্যাঁ খুব ভালো ছাত্রী এবং ভালো সঙ্গীত শিল্পী। তাকে এই বয়সে আমি বলছি, শিক্ষার্থী তো বলবো না, ভালো সঙ্গীত শিল্পী। এই বয়সে সে কিন্তু একজন বড় শিল্পী। হ্যাঁ, তা আমরা পেয়ে আমরা ধন্য। এত ভালো একটা এই অল্প বয়সে একটা গানকে ভালোবেসে একটা প্রতিভাকে ঠিক জায়গায় সে নিয়ে যাচ্ছে, এটা খুব আমার ভালো লাগছে। যে প্রতিভাকে সে মিসইউজ করছে না, ঠিক তার যে প্রতিভা সেই জায়গায় সে কিন্তু অবিচল রয়েছে। এবং আমাদের স্টুডিওতে এসছে আজকে। তো রবীন্দ্রনাথ সম্পর্কে তার ভাবনা, তার চিন্তা, নজরুল সম্পর্কে তার নিজের যে অভিব্যক্তি সে ব্যক্ত করলো খুব সুন্দরভাবে। তো তার কাছে আমার অনুরোধ, অনুরোধ একে নির্দেশও বলা যায় ওকে, একটা গান, সুন্দর গান তুমি পরিবেশন করো, যে ইচ্ছে বোতল। আচ্ছা, তাহলে আমি একটি নজরুল গীতি একদম নজরুল, সামনে নজরুল জয়ন্তী, নজরুল গীতি। খুঁজে তারে
সুন্দর এবং তার বাণী, তার কথা এত মূল্যবান। তিনি নিজে নজরুল বলতেন যে তিনি নিজেকে ভালোবাসো, নিজের আত্মাকে, নিজেকে যদি কেউ যদি ভালো না বাসতে পারে তাহলে অন্যকে ভালোবাসতে পারবে না। হ্যাঁ, বিদ্রোহী কবিতায় তিনি আমি কথাটা বহুবার ব্যবহার করেছেন। হ্যাঁ, এর মানে নয় যে তিনি অহংবোধ দেখিয়েছেন, একদমই নয়। তিনি যেখানে দেখেছেন যে নিজেকে আগে চেনো, নিজেকে আগে ভালোবাসো, তবে তুমি অন্যকে ভালোবাসো। হ্যাঁ, তিনি আপনার চেয়ে আপন যেজন, আমি ভালোবাসি তারই আপনার। তো এটা অসাধারণ কথা একটা। তার থেকে নিজের থেকে যে আরও ভালো, হ্যাঁ, তার মানে তার কোন দিকটা দেখা যাচ্ছে, তার নিজেরই একটি অন্য দিক এবং অন্য সত্তা। হ্যাঁ, এবং আরেকজন তার প্রিয় মানুষ। খুব আমি জানি, আমরা বলেছি বিভিন্ন জায়গায়, তো নজরুলের জীবন খুব দুর্বিষহ ছিল। হ্যাঁ, তিনি কৃষ্ণ মোহাম্মদ নাম রেখেছিলেন তার প্রথম পুত্র যে মারা যায়। হ্যাঁ, সম্প্রীতির সেখানে একটা নিদর্শন রেখেছিলেন। যাই হোক, ঈশ্বর হয়তো কিছু ভেবেছিলেন। হ্যাঁ, তো তার ছেলে সন্তানটি কিছুদিন পরে মারা যায়, কয়েক বছর পরে। তো খুবই দুর্ভাগ্য। তারপরে তার সব্যসাচী, হ্যাঁ, সানি এবং অনিরুদ্ধ, কাজী অনিরুদ্ধ নিনি, তার দুই সন্তান, একজন আবৃত্তিকার ছিলেন সব্যসাচী এবং আরেকজন খুব বাঁশি বাদক ছিলেন খুব ভালো, অনিরুদ্ধ। তার স্ত্রী প্রমীলা ইসলাম, তিনি অত্যন্ত একজন সঙ্গীত মনস্ক এবং একজন সংস্কৃতি মনস্ক মানুষ ছিলেন, মহিলা রমণী ছিলেন। তো আমি চৌলিয়ায় গেছি, দেখেছি তাদের সেখানে সমাধি রয়েছে। নজরুলের তো মূল সমাধি ঢাকায় হয়েছে, সেখান থেকে মাটি নিয়ে এসে চৌলিয়ায় সমাধিস্থ করা হয়েছে, একটা প্রতীকী সমাধি। আর প্রমীলা দেবীর এখানেই সমাধি রয়েছে। হ্যাঁ, এবং আরও অনেকের রয়েছে চৌলিয়ায়। তো কিছুদিন আগে নজরুলের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম মারা গেলেন। হ্যাঁ, একদম ভালো কবি, একজন সঙ্গীত মনস্ক মানুষ এবং ভালো সংগঠক আমরা হারালাম। খুব গুণী মানুষ ছিলেন। হ্যাঁ, তো এই নজরুলের কিছু মানুষের মানে প্রার্থনা ঈশ্বরের কাছে সফল হয়ে যায়। খুব আকুতি, তার গানের মধ্যে যদি আকুতি থাকে, কথার মধ্যে চাওয়া পাওয়ার মধ্যে যদি আকুতি থাকে, তো নজরুল লিখেছিলেন, যে একটা কথা লিখেছিলেন তিনি, যে মসজিদের কাছে আমাকে কবর দিও ভাই। হ্যাঁ, আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কত বড় কথা, এবং অবাক লাগলো আমার। হ্যাঁ, মসজিদেরও পাশে আমায় কবর দিও ভাই, আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ঈশ্বর কিন্তু সেটা মানে কবুল করে নিয়েছিলেন, হ্যাঁ, গ্রহণ করেছিলেন। তার ঠিক দেখুন, এত দুর্বিষহ জীবনে ঝড় গেল, ঝাপটা গেল, অনেক তার ক্ষতি হয়েছে। মাত্র 22 বছর, রবীন্দ্রনাথ 80 বছর বেঁচেছিলেন। 10 বছর বয়স থেকে তিনি, আরও কম বয়স থেকে তিনি সাধনা করছেন, মানে 70 বছর প্রায় তিনি সাহিত্য রচনা করেছেন, গান লিখেছেন, কবিতা লিখেছেন, প্রচুর লিখেছেন রবীন্দ্রনাথ। কিন্তু নজরুলের এই লেখনীর কাল মাত্র 22 বছর। মানে ভাবা যায় না, মাত্র 22 বছর তিনি লিখেছেন। এর মধ্যেই তার অজস্র কবিতা, গান। হ্যাঁ, এটা আমরা খুবই নজরুল জয়ন্তীর আগে আমরা আলোচনা করে খুব ভালো লাগছে। তো তাঁর এত আকুতি, যেটা ভালোবাসতেন মানে অন্তর দিয়ে ভালোবাসতেন। একজন মানুষের কলকাতায় থাকতেন, তখন এসে বললো যে আমার খিদে পেয়েছে, খাবো। গরিব মানুষ, তিনি পেট ভরে খাইয়ে দিলেন। দিয়ে তখন বাড়িতে যে কাজ করতো সে বললো যে আপনি দিয়ে দিলেন, আপনি কি খাবেন? বলছে আর কত আছে, মাংস ছিল রান্না, হ্যাঁ, আর ভাত ছিল। বলছে আর একটুখানি আছে, ঝোল টোল আছে, আর একটু ভাত আছে। বলছে তুই খেতে পারবি? বলছে হ্যাঁ আমি খেয়ে নিই। আমার জন্য যাও, কিছু হোটেল থেকে কিছু সামান্য নিয়ে আয়। বাকিতে নিয়ে আয়, পরে দিয়ে দেবো। বাকিতে কেন, সেই পয়সাটাও নেই। মানে এত মুক্তমানা মানুষ, তার 10 টাকা তার কাছে ছিল, সে লোকটা পেট ভরে খেলো।
আর কি অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে আসে, সে এসে যাওয়ার সময় বলছে আমার খুব অসুবিধায় পড়েছে, আজ আমাকে কিছু টাকা দেবেন। 10টা টাকা ছিল, দিয়ে দিল। তখন চাকর যে বাড়িতে কাজ করতো, হ্যাঁ, সে বললো যে আপনি খাওয়ালেন পেট ভরে, আমার খাওয়া খেয়ে নিল, আপনার খাওয়া খেয়ে নিল, এত বেশি খেলো, আবার টাকাটাও দিয়ে দিলেন 10 টাকা। হ্যাঁ, ও তো মনে হচ্ছে তো ঠিক অভাবী নয়, ওই উদ্দেশ্য উপনীত হবে এখানে এসছে। যাক, হাতটা তো পেতেছে, হ্যাঁ, বলছে হাত পেতেছে, চাইছে, ওসব ভাবতে নেই, হতো দিয়ে দিই। তো এইরকম খুব বড় মনের মানুষ না হলে কিন্তু বড় কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ হওয়া যায় না। অসাধারণ বড় মনের মানুষ ছিলেন তিনি, চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ছিলেন নজরুল পুরোপুরি। রবীন্দ্রনাথ গ্রেট, দি গ্রেট। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ নিজের গীতাঞ্জলি, একটা ইচ্ছে ছিল, হ্যাঁ, দেশের কল্যাণে, দেশের সুনামের জন্য একটা গান তিনি গীতাঞ্জলি লিখে সেটি নিজে ইংরেজি অনুবাদ করলেন, দেখলেন ঠিক হলো না, আবার একজন ভালো ব্রিটিশকে দিয়ে অনুবাদ করে পাঠালেন, হ্যাঁ, সুইডিশ একাডেমিতে। 1913 খ্রিস্টাব্দে নোবেল পেয়েছিলেন, হ্যাঁ, গীতাঞ্জলির জন্য। কিন্তু নজরুল অগ্নিবীণার জন্যই পেতে পারতেন। হ্যাঁ, তার ব্যথার দান, বাঁধনহারা, হ্যাঁ, মৃত্যুকোদা, অগ্নিবীণা, সঞ্চিতা, অনেক কাব্যগ্রন্থ, অনেক গ্রন্থ তার রয়েছে। তো অগ্নিবীণাতেই যা লিখেছেন তিনি, বলবীর, বিদ্রোহী কবিতা, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠে আছি আমি বিশ্ববিধাত্রী বলবীর, চির উন্নত মম শির। কত কবিতা, অসাধারণ কবিতা। একটা কবিতাই তিনি একবারে কালজয়ী হয়ে পড়েছেন। তো এই কবিতাটা লিখে তিনি রবীন্দ্রনাথকে গিয়ে বলেছিলেন যে কবিগুরু আপনাকে খুন করতে এসছেন, খুন করে দিয়েছি। তখন বলছে কি, এক কবিতাটা ধরিয়ে দিলেন হাতে, যা আপনাকে আমি খুন করেছি। তো দেখে বললেন যে সত্যি আমাকে খুন করেছে, আমি এই কবিতা কিন্তু এখনো লিখতে পারিনি। এত মানে উন্মাদনাময় এবং এত মানুষের মানে একটা আবেগপ্রবণ কবিতা, এত উচ্ছ্বাস, সে কবিতা কিন্তু রবীন্দ্রনাথ নিজে বলেছে আমি এটা এখনো লিখতে পারিনি, এত ভালো কবিতা, সত্যি আমাকে তুমি খুন করেছো। তো সেই নজরুল ঝাঁকড়া চুল ছিল একটা কবিতার আসরে, রবীন্দ্রনাথ বললেন আজ আমি বেশিক্ষণ থাকবো না, আমার অন্য কাজ আছে, তাড়াতাড়ি চলে যাবো। তো প্রেমের মিত্র থেকে শুরু করে প্রেমাঙ্কুর আতর্থী, অনেক বড় বড় কবি সব সেখানে, তখন বুদ্ধদেব বসু সব আছেন, তো নজরুল রয়েছেন। তো রবীন্দ্রনাথ বললেন আজকে আমি, হ্যাঁ, আরও সিনিয়র অনেক কবি ছিলেন, হ্যাঁ, এদের থেকে আরও সিনিয়র। তো রবীন্দ্রনাথ বলে আমি একজন তরুণ কবিকে আজকে সুযোগ দেবো, একজনই একটা কবিতা পাঠ করবে, হ্যাঁ, তারপর আজকে অনুষ্ঠান এখানে শেষ হবে। তো তিনি ইঙ্গিতে নজরুলকে দেখে দিলেন, হ্যাঁ। তো নজরুল কবিতা বলার পরই এতই ভালোবাসা ছিল, এত স্নেহ করতেন তিনি। আয় চলে আয় ধূমকেতু, আঁধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের ওই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দের চমক মেরে আছে যারা অর্ধচেতন। রবীন্দ্রনাথ শুভেচ্ছা বাণী পাঠিয়েছিলেন ধূমকেতু পত্রিকার উদ্দেশ্যে। তো এই হলেন রবীন্দ্রনাথ, হ্যাঁ, এই হলেন নজরুল। তো সেই নজরুলের মানে কবিতা গান, আমি নজরুল ইসলামের কবিতা পড়তে কেমন ভালো লাগে তোমাকে? কবিতার থেকে গানটাই বেশি। গানটা কবিতা থেকেই তো গান হয়, হ্যাঁ, কবিতা থেকেই গান। কবিতা ভালোবাসলে সে গান এমনি ভালোবাসবে, আর গান তো আলাদাভাবে লিখেছেনই তিনি। তো পাঠ্যসূচিতে নিশ্চয়ই কবিতা তোমার আছে, হ্যাঁ, সেগুলো তো খুবই ভালো লাগে। তো নজরুলের বিভিন্ন, তুমি জীবনী কিছু পড়ো, তুমি গান তো করো। নজরুলের জীবনী যদি পড়ো, ওকে যদি নজরুলকে যদি বুঝতে শেখো, তার লেখা বুঝতে শেখো, তাহলে কিন্তু আরও ভালো তুমি গান গাইতে পারবে। যে কোনো একটা মানুষকে যদি আমি বুঝতে পারি, একটা কবিতা, আমি নিজে যেহেতু একজন বাচিক শিল্পীও, হ্যাঁ, তো সেহেতু আমি এইটুকু অন্তত বুঝেছি, একটা কবিতা বারবার না পড়লে তার ঠিক রিসাইট করা যাবে না, তার মানে বোঝা যাবে না, সেটা ঠিক মতো রিসাইটেশন হবে না। খুব ভালো করে পড়তে হবে, বারবার পড়তে হবে, একটা অন্য জিনিস আবেগ বেরিয়ে আসবে, হ্যাঁ, ভেতরে ঢুকে পড়তে হবে। তো আজকে অনেক কবিদের আমি দেখেছি যে নিজের কবিতা যে ভালো করে পড়তে পারেন না, তার কবিতা প্র্যাকটিস করেন না,
পড়া, হ্যাঁ, নিজের কবিতাই অনুধাবন ভালো করে অনেকে করেন না, ওই লিখতে হয় লিখে দেন, এরকম অনেকেই আছে, নাম করছি না। কিন্তু যারা প্রকৃত কবি তারা কিন্তু নিজের কবিতা, রবীন্দ্রনাথও নিজের কবিতা কত আবেগ ভরে করতেন। হ্যাঁ, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, কত তার কবিতা কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে। হয়তো গলাটা খুব বেশি নয় রবীন্দ্রনাথের, কিন্তু তিনি ভেতর থেকে যে বলছেন, অসাধারণ কবিতা। হ্যাঁ, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। এ অসাধারণ একটা কথা। হ্যাঁ, রবীন্দ্রনাথ শেষেটি লিখেছেন প্রশ্ন কবিতা। তো সেই গান তুমি রবীন্দ্রনাথের কবিতা আমি বলবো যে আরেকটু যেটা লিখবে, তুমি যেটা পড়ছো, যেটা গান করছো, হ্যাঁ, তার লেখনী একটু পড়বে, তাহলে আরও ভালো লাগবে। বিভিন্ন লেখনী, তার সম্পর্কে বুঝবে, তার সম্পর্কে একটা আবেগ, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, ধারণা জন্মাবে, একটা আইডিয়া ভালো হবে লেখা সম্পর্কে। আমি শেষে তোমার আরেকটা গান শুনছি, শুনবো। কি গান গাইবে তুমি? একটা রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, পূর্ণ প্রাণে চাওয়ার যাহা রিক্ত হাতে চাসনি তারে, চাসনি সিক্ত চোখে যাসনি দারে, পূর্ণ প্রাণে চাওয়ার যাহা রত্নমালা আনবি যবে মাল্য বদন, তখন হবে বাঁধবে কি তোর দেবে আসন শূন্য ধুলায়, পথের ধারে রিক্ত হাতে চাসনি তারে, চাসনি সিক্ত চোখে যাসনি দারে, পূর্ণ প্রাণে চাওয়ার যাহা বৈশাখে বন রোখো যখন বহে পবন দৈন জ্বালা, আয়রে তখন শুকনো ফুলে ঘুরবে কি তো বরণ ডালা, অতিথিরে নামবি যবে ডাকিস যেন সমরবে, লক্ষ শিখায় জ্বলবে যখন দীপ্ত পদে অন্ধকারে, রিক্ত হাতে চাসনি তারে, চাসনি সিক্ত চোখে যাসনি দারে, পূর্ণ প্রাণে চাওয়ার যাহা। বাহ, খুব ভালো লাগলো। তুমি আশা করি তুমি তো নিশ্চয়ই পরে ভবিষ্যতে মিউজিক নিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ, এটা আমরা আশীর্বাদ করব এবং আশা করব যে নিশ্চয়ই সঙ্গীত জগতে খুব উচ্চাসনে যাবে। হ্যাঁ, যে আজকে সামনেই রবীন্দ্রনাথের অনেক অনেক গান, অনেক লেখা, হ্যাঁ, বলার অবকাশ রাখে না। হ্যাঁ, তার বিখ্যাত কবিতা, হ্যাঁ, বিখ্যাত গান, হ্যাঁ, আমাদের আজ আপ্লুত করে। তো নজরুলের সম্পর্কে অন্নদা শঙ্কর রায়ের একটা ছোট্ট কটা লাইন বলেই শেষ করছি আমি। ভুল হয়ে গেছে বিলকুল, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোনো নজরুল, এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজন আছে
দুর্গতি তার ঘুচে যাক। এই দুর্গতি ঘুচে যাবে নিশ্চয়ই আমাদের আশা করেছিলেন অন্নদাশঙ্কর রায়। কবি নজরুলকে তার সুস্থতা কামনা করে লিখেছিলেন। হ্যাঁ, এবং আজকে আমাদের নজরুল নেই, হ্যাঁ, কিন্তু নজরুলের কবিতা আছে, গান আছে, দুই বাংলায় আকাশে বাতাসে ভাসছে। এবং রবীন্দ্রনাথের সম্পর্কে যে ছোট্ট একটা গীতাঞ্জলির যে কবিতা, একটা যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মমচিত নিস্পন্দিত হে, নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। আমাদের সবার মন সুন্দর হোক, সবার অন্তর বিকশিত হোক, সবার মন পবিত্র হোক। নমস্কার। আর শেষ করছি, আমি তখন মুশারফ আজম ছিলাম সঞ্চালনায়, এবং আমার সঙ্গে কঙ্কনা দে, তাকেও ধন্যবাদ জানাই। হ্যাঁ, একজন ছাত্রী এবং ভালো সঙ্গীত শিল্পী। নমস্কার, সবাই ভালো থাকবেন।